সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায়। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সরকারের একজন সাবেক সচিব, যানজট গবেষক, উনি পূর্বাচল নিউ টাউন সোসাইটির সভাপতি ডক্টর AOIM একরামুল হক। আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছি, আপনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দীর্ঘদিন যাবৎ, যেহেতু আপনি প্রশাসনিক দায়িত্বে ছিলেন, কিন্তু যখন আপনি আপনার দায়িত্ব শেষ করার পরে নিজের তাগিদে বা দেশ বলবো যে জনগণের তাগিদে একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি এখন পালন করছেন, যেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউনের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি দাবি দেওয়া তুলে ধরছেন বা সমস্যার সমাধানের চেষ্টা করছেন। তো এইটা শুরু করার তাগিদটা কিভাবে আপনি পেলেন? আমার নিজেরই পূর্বাচলে একটা প্লট আছে, তো আমি দীর্ঘদিন যাবৎ, আমার যেহেতু ঢাকা শহরে আর কোনো ঠিকানা নাই, চিন্তা করলাম আমারও তো বাড়ি করতে হবে। তো আমি বাড়ির করার কাজ শুরু করি, কিন্তু ওখানে বিদ্যুৎ নেই, পানি নেই, রাস্তা নেই, নিরাপত্তা নেই, রাস্তায় বাতি নাই, সিটি কর্পোরেশনের কোনো সুবিধা নাই, দুটো ইউনিয়ন কাউন্সিলের অধীনে পূর্বাচল, থানা খুব দূরে। সব কিছু চিন্তা করে দেখলাম এই যে দীর্ঘ 25 বছর যাবৎ পূর্বাচল এত অবহেলিত, এইটা কারণে আমার মনে হয় আমরা যদি প্লট মালিকরা একসাথ হয়ে আমাদের অসুবিধাগুলি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারি, হয়তো এই অসুবিধাগুলি দূরীকরণ করা সম্ভব। সেই জন্যই আমার এই তাগিদ অনুভব করি, এবং যেহেতু আমি অবসর জীবনে আছি, আমি চিন্তা করলাম এই কাজটা করলে হয়তো সাধারণ যারা প্লট ওনার, প্লট মালিক, তাদের হয়তো কাজে লাগবে এবং আমার নিজেরও কাজে লাগবে। আপনাদের যে সোসাইটিটা আপনারা ফর্ম করলেন, এই সোসাইটিটা ফর্ম করার পরিকল্পনাটা কিভাবে আসলো? পরিকল্পনা আমি ফেব্রুয়ারি মাসে যখন এই বাসায় নিজের বাড়ি শেষ করে উঠলাম, আমার মাথায় চিন্তা হলো যে এই পূর্বাচলের প্লট মালিকদেরকে ঐক্যবদ্ধ করা দরকার এবং তাদের দাবি দেওয়া নিয়ে তাদেরকে একটা ছাতা নিয়ে আনা প্রয়োজন। সেজন্য আমি প্রথমেই একটা সদস্য সংগ্রহ অভিযান করি এবং তারপরে পূর্বাচল নিউ টাউন সোসাইটি নামে একটি সোসাইটি গঠন করি। এইভাবেই আমরা চিন্তাভাবনা করে পূর্বাচল নিউ টাউন সোসাইটি গঠন করি, এবং এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক সদস্য সংখ্যা এবং সবাই আগ্রহ সৃষ্টি হয়েছে, সবাই এখন বাড়িঘর করার চেষ্টা করছে। সরকারও, বর্তমান সরকার বিশেষ করে দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং সরকারের নিজস্ব বেবি বিধায় পূর্বাচল নিউ টাউন এলাকাটা, এই বিএনপি সরকার এখানে 4টি থানা, 6টি ফাঁড়ি এবং বেশ কিছু পুলিশ বক্স করার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। পূর্বাচলকে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে, ওয়াসার অধীনে কাজ করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। এগুলো হয়ে গেলে আমার মনে হয় পূর্বাচলের যত দ্রুত এগুলো বাস্তবায়ন হবে, পূর্বাচলের প্লট মালিকরা তত দ্রুত এখানে বাড়িঘর করতে সক্ষম হবে। নিরাপত্তার ব্যবস্থা এবং নাগরিক সুবিধা যে মুহূর্তেই শুরু হবে, সেই মুহূর্তেই লোকজন বাড়িঘর করা শুরু করবে। আপনি এই সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে কতটা চাপ অনুভব করছেন বা কতটা দায়িত্ববোধ অনুভব করছেন বা কতটা এই জিনিসটাকে আপনি এনজয় করছেন? আমি নৈতিকভাবে চিন্তা করে কাজ করছি, কাজে আমি কোনো চাপ অনুভব করছি না। আমি মনে করি যে পূর্বাচল নতুন শহরকে যদি একটা পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এটা সারা বাংলাদেশের একটা উদাহরণ সৃষ্টি হবে এবং তাতে করে অন্যান্য আরো অনেকগুলি শহর পূর্বাচলের মতো হবে। এইটা সরকার তো তখন সিদ্ধান্ত নিয়েছিল ঢাকায় যে যানজট আছে, সেই যানজট নিরসনের জন্য পূর্বাচলকে বিকল্প হিসেবে যেন এখানে মানুষ বসবাস করার চেষ্টা করে। তো এখন এই গত 25 বছর তো এটা পিছিয়ে ছিল বিভিন্ন কারণে, এটাতে রাজুকের উদাসীনতাও ছিল, রাজুকের অদক্ষতাও ছিল। এখন যদি এটাকে ভালোভাবে মানুষের বসবাসের যোগ্য একটি শহর হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আমার চিন্তার ভাবনা হলো যে এখানে প্রথম থেকেই বাসের লাইন চালু করতে হবে, প্রয়োজনে বিআরটিটা চালু করতে হবে এবং এটাকে একটা বাস সিটি এবং সাইকেল সিটি হিসাবে গড়ে তুলতে হবে। এখানে ঢাকার মতো যানজট যদি তৈরি করা প্রকল্প না হয়, তাহলে এই সিটি ঢাকার মতোই যানজটে পরিণত হবে। এটার প্রধান অসুবিধা হলো এটা যে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এখানে প্রায় 20টার মতো হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি দেওয়া হয়েছে। এই প্লটগুলি দেওয়া হয়েছে গত 15 বছরে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে, এবং এর সাথে নানা ধরনের অভিযোগ আছে, বিভিন্ন কমিশনের কথা আমরা শুনি। এই পূর্বাচলে 20টা
20টি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের যৌক্তিকতা তো কোনো অবস্থায় থাকতে পারে না। সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য পূর্বাচলে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। সংবিধানের মূল ধারণা হচ্ছে সমতা এবং সাম্যের ধারণা, অর্থাৎ ইকুইটি এবং ইকুয়ালিটির ধারণা। আর সংবিধানে এটাও বলা আছে পশ্চাৎ এলাকার উন্নয়নের জন্য। তো এখানে মূল পরিকল্পনায়, রাজুকের মূল পরিকল্পনায় এখানে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজের কথা ছিল। কিভাবে এখানে 20টি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের জন্য জমি দেওয়া হয়েছে, এটা অবিলম্বে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে অনুরোধ করব এগুলি বাতিল পূর্বক এখানে একটি বিশ্ববিদ্যালয় বা একাধিক বিশ্ববিদ্যালয় এবং এক বা একাধিক হাসপাতাল যেন করা হয়, অন্যগুলি যেন বাতিল করে সামাজিক যে সমস্ত কাজে এগুলি বরাদ্দ দেওয়ার কথা সেই সামাজিক সোশ্যাল কাজে বরাদ্দ দেওয়াই তো যুক্তিযুক্ত হবে। তারপর এখানে আরো দেখা যাচ্ছে যে অনেকগুলি স্কুলকে দেওয়া হয়েছে। এখানে 4টি স্কুল ইতিমধ্যেই আছে, আগে থেকে যে স্কুলগুলি ছিল প্রগতি, জনতা, পলখান এবং ইসুফগঞ্জ হাই স্কুল, সেই স্কুলগুলির মান উন্নয়ন করতে হবে। রাজুক ইতিমধ্যে একটা প্রকল্প নিয়েছে, রাজুক স্কুল করবে, সেটা খুবই আমরা অভিনন্দন জানাই রাজুককে। এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য 5,500 কোটি টাকার একটি প্রকল্প বর্তমান সরকার অনুমোদন করেছে। সেই প্রকল্পের অধীনে স্কুলটি আছে। আমরা আশা করি আরো 2-1টি কোয়ালিটি স্কুল হোক, যেমন এমন হতে পারে যে রেসিডেন্সিয়াল স্কুলের মতো একটি রেসিডেন্সিয়াল স্কুল এখানে হতে পারে। কোনো স্কুলের শাখা এখানে করুক, আমরা এটা চাই না, কারণ শাখা করলে নিজের ক্যাম্পাসই চালাতে অসুবিধা হয়, শাখা ক্যাম্পাস কিভাবে চালাবে। আর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রশ্ন আসতে পারে, ইংলিশ মিডিয়ামে স্কুল করলে মহাখালীতে একটা ভালো স্কুল আছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটাতে বেতন অনেক কম, টিউশন ফি কম, সেই ধরনের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আসতে পারে, আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলকে দেওয়া যেতে পারে। সর্বোচ্চ 4টি স্কুল যদি নতুন করে এবং আর পুরাতন যে 4টি স্কুল আছে সেগুলির মান উন্নয়ন করা হয়, তাহলে এই 8টা স্কুল দিয়া এই পূর্বাচলে নিউটাউন সোসাইটির যাদের অধিবাসী তাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য যথেষ্ট, এবং 2টি বিশ্ববিদ্যালয়, 2টি মেডিকেল কলেজ অথবা হাসপাতালে যথেষ্ট। 20টি হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় করার এখানে কোনো যৌক্তিকতা নাই। আমরা এটাও শুনেছি যে এখানে 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস এখানে করার জন্য। এই সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসই চালাতে হিমশিম খাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই ওই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে, এই সম্প্রতি বুয়েটের এক শিক্ষক, উনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পড়াশোনার মান নিয়ে নিজেরাই প্রশ্ন করেন। তাহলে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখানে করার কোনো যৌক্তিকতা নেই। তারা তো নিজস্ব ক্যাম্পাসই চালাতে পারতেছে না, সেকেন্ড ক্যাম্পাস করে তারা কিভাবে ভালো পড়াশোনা দিবে? আমরা মনে করি নতুন বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করা উচিত। আমাদের একটা প্রস্তাবনা ছিল এরকম যে একটা পৃথক সিটি কর্পোরেশনের বা একটা বিশেষ কর্তৃপক্ষের, এই প্রস্তাবনাটার মূল মানে প্রস্তাবনাটা কি আসলে? আমরা চাচ্ছি, কারণ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন করা হয়েছে, যেহেতু এটা অনেক বড় হয়ে গিয়েছিল, এখন উত্তর সিটি কর্পোরেশনের অধীনে পূর্বাচলকে নেওয়া হয়েছে। পূর্বাচলের আয়তন হচ্ছে 7,226 বর্গ কিলোমিটার, একরে যদি বলি 7,226 একরের কে নিয়ে পূর্বাচলে 21,000 প্লট, আবাসিক প্লট এবং 7,000 শিল্প, তারপরে আপনার বাণিজ্যিক এবং সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি অফিস আদালতের জন্য এবং হাসপাতাল, স্কুল, কলেজের জন্য প্লট বরাদ্দ আছে আরো 7,000। তো এতগুলি, এই 30,000 প্লটের ভিতরে আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, এটা যদি এই যে এত বিরাট একটা এলাকা, এটা বর্গ কিলোমিটারে হিসাব করলে 25 বর্গ কিলোমিটার, এই 25 বর্গ কিলোমিটার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে একইভাবে এটা দেখভাল করা অতটা সম্ভব হয় না। আপাতত উত্তর সিটি কর্পোরেশনের অধীনে নিয়েছে, এটাতে আমরা পূর্বাচল নিউটাউন সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। কিন্তু আমরা মনে করি এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনের আদলে নয়, এখানে বরং একটা ইউনিটারি সিটি কর্পোরেশনের করা উচিত, ইউনিটারি একটা কর্তৃপক্ষ করা উচিত, যে কর্তৃপক্ষের অধীনে রাজুকের যে প্লটের বিষয়গুলি দেখে সেই প্লটের বিষয়গুলিও দেখবে, এবং এখানে স্থানীয় অন্যান্য দেশের মতো এদের একটা পুলিশি ব্যবস্থা থাকবে, এদের ওয়াসা এদের কন্ট্রোলে থাকবে, সবকিছু একটা আমব্রেলার নিচে বা একটা ছাতার নিচে থাকবে। তার ফলে জনগণ সেবা কোনো
সমন্বয়হীনতার অসুবিধা হবে না, যেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা দীর্ঘ 50 বছর যাবত দেখে আসছি। রাজুক একদিকে করে, ওয়াসা একদিকে করে, টিএনটি একদিকে করে, গ্যাস একদিকে করে, যার ফলে কাটা ছেঁড়া এইসব নিয়ে যানজট লেগেই থাকে। তো সেই জন্য আমরা একটা ইউনিটারি একক কর্তৃপক্ষ যাচ্ছি, যে কর্তৃপক্ষের অধীনে এই সবগুলি বিষয় দেখাশোনা করবে, মানে ওয়ান কাইন্ড অফ আমব্রেলা। আপনি আরেকটা বিষয় যদি আমাদেরকে বলেন, যখন থেকে আপনারা শুরু করলেন বা যখন থেকে শুরু হলো এখন পর্যন্ত যে লক্ষ্য নিয়ে এটা শুরু করা হয়েছিল, কতটা লক্ষ্য পূরণ হয়েছে বলে আপনার মনে হয়? আমরা তো মনে করি আমাদের এই যে পূর্বাচল নিউটন সোসাইটি ইতিমধ্যে যে সমস্ত বিষয় বলছে তার ভিতরে অনেকগুলি সরকার, বর্তমান সরকার বিশেষ করে অনেকগুলি কাজ শুরু করেছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়, সিটি কর্পোরেশনের নাগরিক অধিকারের বিষয়, তার পানির বিষয়, পানির ওয়াসার স্ট্রং সুয়ারেজের বিষয়গুলি তো কাজ শুরু হয়েছে। কাজে আমরা মনে করি লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, সক্ষম হচ্ছি। কিন্তু আমাদের মূল দাবি হলো এটাকে এই শহরে শুধুমাত্র বাস এবং সাইকেল সিটি করার জন্য। কার আদলে? আমরা মনে করি বোগোতা, কলম্বিয়ার বোগোতা একটা ছোট্ট সিটি, সেখানকার মেয়র পেনালোসা, সেখানে 20-25 বছর আগে মাত্র 70 লক্ষ লোক ছিল, এখন এখানে 1,70,60 লক্ষ লোক বসবাস। এখানে প্রতি মিনিটে 100 লোক বাসে উঠে, শুধুমাত্র বিআরটি দিয়ে ওই শহর চালাচ্ছে। রিসেন্টলি ওরা এমআরটির প্রকল্প নিয়েছে, ওখানে ফ্লাইওভার ছিল, ফ্লাইওভার বোগোতার মেয়র ভেঙে ফেলেছে। মানুষ সামাজিক জীব। ঢাকা শহরে যেটা অসুবিধা হয়েছে, মানুষের সাথে মানুষের দেখা সাক্ষাৎ মেলামেশাই বন্ধ হয়ে গেছে। আত্মীয় স্বজনের বাসায় যেতে পারে না। এই বোগোতা যদি আমাদের টিম পাঠানো উচিত, যে বোগোতা, এই যে কলম্বিয়ার বোগোতা এবং ব্রাজিলের কিউরিটিবা কিভাবে উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে। আমাদের আয়ের উপর চিন্তা করে আমাদের প্রকল্প নিতে হবে, কারণ আমাদের আয় ও উন্নত দেশের মতো অনেক মাথাপিছু আয় না। আমরা পশ্চাৎ আয়ের দেশের, আমরা উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ি। কাজেই আমরা এমন ভাবে প্রকল্প নেওয়া উচিত যে প্রকল্প বাস্তবায়নযোগ্য এবং যে প্রকল্পতে জনগণ উপকার ভোগ করতে পারবে। আমাদের এমন প্রকল্প নেওয়া উচিত না যেই প্রকল্পের ফলে পূর্বাচল আবার একই অবস্থা হয়, উত্তরের মতো একটা বস্তির শহরে পরিণত হয়। আমরা তো ধানমন্ডিকে আমরা নষ্ট করে ফেলেছি, আমরা গুলশানকে নষ্ট করে ফেলেছি, আমরা বনানীকে নষ্ট করে ফেলেছি, এবং পূর্বাচলে তো আমাদের সুযোগ আছে। আমরা প্রথম থেকে যদি এমন পরিকল্পনা নেই যে এখানে বাস হবে, সাইকেল চলবে, মানুষ মানুষের সাথে মেলামেশা করতে পারবে, এবং কার থাকবে, কিন্তু কার যে চালাবে তাকে প্রিমিয়াম ভোগ করলে তাকে রাস্তায় পার্কিং চার্জ দিতে হবে, এবং পূর্বাচল এলাকায় কার নিয়ে প্রবেশ করলে রোড প্রাইসিং এর ভিতরে আওতাভুক্ত হবে। পৃথিবীর উন্নত দেশ নিউ ইয়র্কের কথাই যদি বলেন, নিউ ইয়র্ক এবং আমেরিকা এবং কানাডায় আপনার পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ডিসকারেজ করে সবসময়, কিন্তু এই নিউ ইয়র্ক শহরে আপনি দেখবেন ডেডিকেটেড বাস লেন আছে। তারা ডেডিকেটেড বাস লেন করতে বাধ্য হয়েছে। ব্যানাটনে কেউ ভয়ে কার নিয়ে যায় না, কারণ পার্কিং চার্জ, হাই পার্কিং চার্জ এবং টোল প্রাইসিংও আছে। নিউ ইয়র্ক সিটিতে ঢুকতে হলে কারে অটোমেটিক আপনার চার্জ চলে আসে, রোড প্রাইসিং আছে। তো এটা সিঙ্গাপুরেও একই অবস্থা আছে, ওখানে এমআরটিও আছে, বিআরটিও আছে, কিন্তু আপনি কার চালাতে হলে আপনার কারের জন্য আলাদা চার্জ দিতে হবে। এমন এটা পূর্বাচল দিয়ে আমরা শুরু করতে পারি। পূর্বাচলে যদি আমরা এই অবস্থা করি যে সীমিত বিশ্ববিদ্যালয় থাকবে, সীমিত হাসপাতাল থাকবে, এবং আমরা অল্প কয়েকটি স্কুল থাকবে, তাহলে সারা বাংলাদেশের মানুষ আর এখানে আসতে হবে না পড়তে। যারা বিশ্ববিদ্যালয় করতে চান তারা দিনাজপুরে করুন, যশোরে করুন, বরিশালে করুন, রাজশাহীতে করুন, সিলেটে, কুমিল্লা, নোয়াখালী, এই সমস্ত জায়গায় করুন। পশ্চাৎ এলাকা করতে হবে। এই সবকিছু ঢাকায় কেন হবে? ঢাকায় তো মানুষকে আমরা বাধ্য করছি আসতে। আচ্ছা, যতটা অবকাঠামো উন্নয়ন এখন হয়েছে পূর্বাচলের এখন পর্যন্ত, ওখানকার সিকিউরিটি পরিস্থিতিটা আসলে কিরকম? মানুষ তো সিকিউরিটি দেখে আসলে থাকতে আসবে। আমরা এমনও শুনেছি যে অনেকে বলেছে আমরা এখানে বিনিয়োগ করেছি বা প্লট নিয়েছি, কিন্তু অত কেউ করছে না প্লট। মানে এখন আসলে সিকিউরিটি বা আদার্স প্রবলেম, আমরা এটাকে কতটা থ্রেটেন? সম্প্রতি একটি পুলিশ ক্যাম্প এবং একটি আনসার ক্যাম্প স্থাপিত হয়েছে। সরকার 4টি থানা স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে, এবং 6টি পুলিশ ফাঁড়ির জন্য এবং বেশ কিছু পুলিশ বক্সের জন্য। এগুলি অনুমোদিত হয়ে গেলে এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে, আশা করি অতীত ভবিষ্যতেই। আচ্ছা, যারা এখন এখানে প্লট নিয়েছেন, আমরা অনেকের কাছে অভিযোগ শুনি যে মানে এখন পুরোপুরি পরিবেশ নিশ্চিত হয়নি, বা অনেকে মানে বিনিয়োগ করার পরে কিছুটা হতাশ মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি মানে কি মনে করেন, যারা পরবর্তীতে আবার বিনিয়োগ করতে চায় বা প্লট কিনতে চায়, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? এই যে থানাগুলি যখন স্থাপন হয়ে যাবে আর সিটি কর্পোরেশনের কাজ যখন শুরু হয়ে যাবে, রাস্তায় বাতি জ্বলবে, ফুটপাথ হবে,
সার্ফেস ড্রেন হবে, তারপরে নাগরিক স্বাস্থ্য, যে পৌর স্বাস্থ্যের যে বিষয়গুলি আছে সেগুলি নিশ্চিত হবে, তারপরে স্ট্রং সুইরেজ হয়ে যাবে ওয়াসার মাধ্যমে, তখন এগুলি হতে বেশি সময় লাগবে না। আর এই আগামী অর্থ বছরে যেটা শুরু হয়েছে, চলতি অর্থ বছরে যদি পূর্বাঞ্চলে এই যে রাজুক স্কুল যেটা হওয়ার কথা, সেটার কাজ শুরু হলে সবাই উৎসাহিত হবে। পুলিশ এবং থানার কাজ দ্রুত কার্যক্রম করার জন্য সরকার নির্দেশনা দিয়েছেন, বর্তমান সরকার অনুমোদনও দিয়ে দিয়েছে। এগুলি যখন ফিজিক্যালি ইন প্লেস হবে তখন লোকজনের নিরাপত্তার কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি এই বিষয়ে অনেক বেশি ইনভলভ বা ভাবতেছেন, এমনকি সময়ও দিচ্ছেন অনেক, একটা জাস্ট আমার মনে হচ্ছে ভিন্ন একটা প্রসঙ্গ যদি আমরা এখানে আনতে চাচ্ছি, সেটা হলো আমরা এটাকে কি কোনো অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কি ইয়ে করতে পারি কিনা, যেটা হতে পারে যেমন পুত্রজায়া বললেন আপনি একটু আগে, বগোতার কথা বললেন, পুত্র বা ইন্ডিয়াতে যে আবাসিক প্রকল্পগুলো হচ্ছে, ইকোনমিক্যাল কিছু সারাউন্ডিংস থাকে এরকম, যে মানে এটার সাথে অন্য অন্য কাজের বা প্রশাসনিক কাজগুলো একটা লিঙ্ক আপ থাকে, ডিস্টেন্স একটা ম্যাটার থাকে, এই ধরনের ক্ষেত্রে পূর্বাঞ্চল আসলে কতটা গুরুত্বপূর্ণ স্থানে আছে বা কতটা গুরুত্বপূর্ণ করা যেতে পারে? আচ্ছা দেখুন, ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়ার 4.5 কোটি জাকার্তায় লোক বসবাস করে এখন, এটার হিসাব হলো জাতিসংঘের হিসাব। তো সেই হিসাব অনুযায়ী এখন এরা বাধ্য হয়েছে, যদিও ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে আপনার 2004 সালে বিআরটির যে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প চালু করেছিল, তারা 2004 সালে চালু করে এখন তাদের 4000 বাস প্রতি ঘন্টায় আপনার 15 লক্ষ যাত্রী পরিবহন করে, এবং তাদের এই বছরের শেষে এবং অথবা আগামী বছরের প্রথম দিকে 2027 সালের ভিতরে 50% বাস, এই বিআরটি বাস ইলেকট্রিক ভাবে হবে, বিদ্যুৎ চালিত হবে, এবং 2030 সালের ভিতরে তাদের 100% বাসই বিআরটি এর বিদ্যুৎ চালিত হবে। সেই ইন্দোনেশিয়ার জাকার্তাই বাধ্য হচ্ছে তাদের রাজধানীকে বর্নিয়ার একটা শহরে নিয়ে যেতে, এবং এটার কাজ শুরু হয়ে গেছে। তারা 2030 সালে সেই রাজধানী, রাজধানীর প্রশাসনিক এবং পলিটিক্যাল হেডকোয়ার্টার বর্নিয়াতে চলে যাবে। এইখানে শুধু জাকার্তায় থাকবে বাণিজ্যিক এবং ইকোনমিক রাজধানী। আমরা যদি কুয়ালালামপুরের কথা চিন্তা করি, কুয়ালালামপুর তো ফেডারেল স্টেট, সেখানে কুয়ালালামপুরে এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওখানে রাজনৈতিক হেডকোয়ার্টার, যেটা ফেডারেল সরকারের প্রশাসনিক হেডকোয়ার্টার, সেটা পুত্রজায়া নিয়ে গিয়েছে। পুত্রজায়ার আয়তন হলো 59 বর্গ কিলোমিটার, আর পূর্বাঞ্চলের আয়তন হলো 25 বর্গ কিলোমিটার। সরকার এটা একটা চিন্তা করতে পারে যে ভবিষ্যতের কথা চিন্তা করে, যে ঢাকায় যে অবস্থা যানজটের, ঢাকা তো একটা কারখানার শহর, ঢাকা একটা বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শহর, ঢাকা একটা হাসপাতালের শহর, ঢাকা তো জনগণের বসবাসের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে সময়, যে অর্থ নষ্ট হয়, যে সময় ঘন্টা নষ্ট হয়, যে ফ্যাটিগ হয়, যে সামাজিক যোগাযোগের যে অভাবের সৃষ্টি হয়, এই সব মিলে যে আর্থিক লস, সে আর্থিক লসের কথা যদি চিন্তা করি আগামী 5 বছরের পরে কি অবস্থা হবে, ঢাকাও হয়তো রাজধানী স্থানান্তরের চিন্তা করতে হতে পারে। সেই জন্য সরকার যদি এখনই চিন্তা করতে পারে যে পূর্বাঞ্চলে 1 বর্গ কিলোমিটার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের জন্য রাখা আছে, সেই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে যদি ঢাকার পলিটিক্যাল এবং প্রশাসনিক কেন্দ্রকে পূর্বাঞ্চলে নিয়ে যায়, তাহলে এটা একটা খারাপ চিন্তা হবে না। এটা পরীক্ষা করে দেখতে পারে সরকার, বর্তমান সরকার, যেহেতু পূর্বাঞ্চলের নিউ টাউন সিটিটা বা পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প বিএনপি শুরু করেছিল, বিএনপিকে এটা চিন্তা করতে হবে যে তাদের প্রশাসনিক কেন্দ্র। আরো একটা বিষয় আছে, বর্তমান এই যে সরকারের কিন্তু প্রধানমন্ত্রীর বা সরকার প্রধানের কোনো বাসা নাই এখন। জি, আপনি জানেন যে সরকার প্রধানের বাসাটা একটা মিউজিয়াম, জুলাই মিউজিয়াম করা হয়েছে। এখন সরকার প্রধানের কিন্তু একটা বাসা লাগবে, সেই বাসাটা কোথায় করবে সেটা এখনো কিন্তু মানুষ জানে না। সরকার প্রধানের নিরাপত্তার দরকার আছে, সেটা কিন্তু সরকার চিন্তা করতে পারে যে প্রাইম মিনিস্টারের অ্যাকোমোডেশন কি পূর্বাঞ্চলে করবে কিনা। এবং সচিবালয়ে বেশ কয়েকবার সেকেন্ড ক্যাপিটাল অর্থাৎ শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এখন সেটা বাস্তবায়িত হচ্ছে না। একটা কারণ আমরা যেটা পত্রপত্রিকায় দেখেছি, যে সংসদ ভবনের যেটা স্থাপত্য শৈলী বা নান্দনিক সৌন্দর্য, সেটা নষ্ট হবে বিধায় যে বাণিজ্য মেলা আছে সেখানে সেটার পরে করা হয়নি। তো এখন সেটাও চিন্তা করতে পারে সরকার, পরীক্ষা করে দেখতে পারে যে পূর্বাঞ্চলে একটা ক্যাপিটাল, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্যাপিটাল স্থানান্তর করতে পারে কিনা। পুত্রজায়া যদি, মালয়েশিয়া যদি পুত্রজায়া ফেডারেল স্টেটের প্রশাসনিক এবং রাজনৈতিক হেডকোয়ার্টার স্থানান্তর করতে পারে, মালয়েশিয়া অনেক বড়, আমাদের চেয়ে কয়েক গুণ বড়, তো আমরা তো ছোট দেশ,
আমাদের এটা 25 বর্গ কিলোমিটারের একটা সিটি, এটাকে আমরা একটা আদর্শ সিটি হিসেবে যদি গড়ে তুলতে পারি এবং এখানে যদি পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার স্থানান্তরে আমরা চিন্তা করতে পারি, তাহলে এটা একটা খারাপ চিন্তা হবে না, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো চিন্তা হবে। আর ইতিমধ্যে যে সমস্ত বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালকে এবং সেকেন্ড ক্যাম্পাস করার জন্য, এগুলি বাতিল করা সরকারের জন্য কোনো ব্যাপার না। এগুলি সব অবৈধভাবে প্রভাবিত হয়ে কমিশন বাণিজ্যের মাধ্যমে দেওয়া হয়েছে। এগুলি জমির ব্যবসা করার জন্য, প্লটের ব্যবসা করার জন্য দেওয়া হয়েছে। এগুলি বাতিল করাই সরকারের প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছিলাম আপনার যারা ভবিষ্যতে বিনিয়োগ করতে চায় তাদের প্রসঙ্গে আমরা একটু আগে প্রশ্নটা ছিলাম, আমরা হয়তো আলোচনা করার অন্যদিকে চলে গেছি। যারা এখন বিনিয়োগে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার আসলে বিনিয়োগ মানে কি, আপনি প্লট কিনতে চায় বা ওইখানে পূর্বাচলে যেতে চায়, বা যদি আরেকটা আপনার কথা প্রসঙ্গে যদি প্রশ্নে আসি, যদি আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা 2-3টা প্রশ্ন একসাথে করে আমরা শেষ করতে চাচ্ছি। মানবিক উপসাগর হিসেবে যদি আমরা পূর্বাচল দেখতে চাই, আসলে কি কি করণীয়, কি মানে সরকারের প্রতি বা যারা পূর্বাচলে বিনিয়োগ করতে চায় তাদের প্রতি আপনার কি বক্তব্য থাকবে? পূর্বাচলে যেভাবে আপনার এখানে 41 কিলোমিটার লেক আছে, জি, এবং লেক টোটালটাই জড়িত। ঢাকা শহরে আপনার উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানী এই সবগুলি মিলে জমির পরিমাণ যতটুকু এবং প্লটের পরিমাণ তার চেয়ে বেশি প্লট পূর্বাচলে। আপনাকে আমি কিছুক্ষণ আগে বলেছি 21,000 আবাসিক প্লট, 7,000 বাণিজ্যিক, অফিস, আদালত, হাসপাতালের প্লট। তো এখানে তারপরে 72 কিলোমিটার আপনার সাইকেলওয়ে আছে এবং 72 কিলোমিটার ওয়াকওয়ে আছে। তো এটা একটা সুন্দর শহর কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে, কিন্তু রাজুকের বা কর্তৃপক্ষের বিভিন্ন গাফিলতি এবং আশেপাশে দুটি প্রাইভেট হাউজিং সোসাইটিকে ফেভার করতে গিয়া তাদেরকে সমর্থন করতে গিয়ে এই পূর্বাচলকে পিছিয়ে রাখা হয়েছে। এটা সবাই জানে কোন কোন সোসাইটি সেই দুটো। সেই জন্য এখন লোকজন যদি এখানে বাড়িঘর করতে চায়, এটা একটা আদর্শ সিটি হবে। কারণ যেভাবে রাস্তাঘাট করা হয়েছে, খেলার মাঠ রাখা হয়েছে, সামাজিকভাবে একতাবদ্ধ হওয়ার জন্য কমিউনিটির জন্য যে জায়গা রাখা হয়েছে, সেই হিসেবে এটা একটা আদর্শ এবং সুন্দর এবং একটা আমাদের মডেল সিটি হতে পারে সারা বাংলাদেশের জন্য। তো সেই জন্য জমি কিনলে, কেউ যদি প্লট কিনতে চায়, তার জন্য ভালো বিনিয়োগ হবে। আর আমাদের চাওয়া একটাই, এটা একটা মানবিক শহর হোক, এটা একটা সামাজিক ভাবে আমরা পরস্পরের সাথে সম্পর্ক রাখতে পারি, সেই ধরনের সিটি হওয়ার প্রয়োজন। এটা একটা বাস সিটি হোক, এটা একটা সাইকেল সিটি হোক, এটা একটা মানবিক সিটি হোক, এটা একটা পরিবেশ বান্ধব সিটি হোক। এবং কার চলবে, প্রাইভেট গাড়ি চলবে, কিন্তু প্রাইভেট গাড়ি যিনি ব্যবহার করবেন তাকে প্রিমিয়াম দিতে হবে এবং প্রিমিয়াম দিয়ে প্রিমিয়াম ভোগ করবেন। আমরা যদি সংক্ষেপে যদি বলতে চাই যে পূর্বাচল সিটিটার মানে উল্লেখযোগ্য দিক কি, মানে কি জন্য, মানে আমরা যদি 2 কথায় পূর্বাচলকে ব্যাখ্যা করেন যে এই জন্য পূর্বাচল অনন্য। পূর্বাচল এই মুহূর্তে অনন্য এই কারণে, পূর্বাচলে যে যতগুলি আপনার 378 কিলোমিটার রাস্তা আছে, আমি একটু বলেছি, আর লেক আছে 41 কিলোমিটার, এখানে সাইকেলওয়ে আছে, এখানে ওয়াকওয়ে আছে, যেটা ঢাকা শহরের অন্যান্য ধানমন্ডি, গুলশান, বনানীতে সেভাবে পরিকল্পিতভাবে সেট করা হয় না। আর প্রত্যেকটা সেক্টরে আপনার প্রত্যেকটা ধর্মের উপাসনার জন্য মসজিদ, মন্দির, উপাসনালয় এগুলো আছে এবং সামাজিকভাবে মিলেমিশার জন্য, কমিউনিটির মেলামেশার জন্য জায়গা রাখা আছে, ছেলেদের খেলাধুলার জন্য জায়গা রাখা আছে। তারপর পূর্বাচলের মাঝখান দিয়ে 300 ফিট একটা রাস্তা গেছে, এটা বাংলাদেশের জন্য একটা গর্ব। এত সুন্দর একটা রাস্তা বাংলাদেশে আর কোথাও নাই। তো সেই জন্য সব দিক থেকে এটা সুন্দর। এখন এটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা দরকার। এখানে অনেক বিশ্ববিদ্যালয় করতে দেওয়া যাবে না, কারো সেকেন্ড ক্যাম্পাস করতে দেওয়া যাবে না, এখানে অনেকগুলি কলেজ করতে দেওয়া যাবে না, অনেকগুলি হাসপাতাল করতে যাওয়া যাবে না। বাংলাদেশের মানুষকে এখানে বাধ্য করা যাবে না এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য, এখানে এসে পড়ার জন্য। তাহলে এটা বস্তিতে পরিণত হবে, তাহলে এটা সৌন্দর্য নষ্ট হবে। আমরা এখন থেকেই পরিকল্পনা করে যদি এটাকে বাসের লেনে ডেডিকেটেড বাস লেন করে দিই, আমি বিআরটি চালু করি, আমি সাইকেলের জন্য আলাদা লেন করে দিই, তাহলে এটা একটা সুন্দর আদর্শ সিটি হবে, লাইক বগোতা এবং কিউরিটিবা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সিটিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আশা করি আপনার পরামর্শগুলো, সুপারিশগুলো আমাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারাও শুনবেন। শুধু দর্শক মন্ডলী, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।